ঠিক আছে, জীব দিয়ে প্রোটিনের ভূমিকা দেখো আজকে এলোমেলো লাগবেই। আমি তো বললাম বারবার রিভিশন করবা, ঠিক আছে, একদিনে পড়া হয় না। তো প্রোটিন কি কি ভূমিকা পালন করে, যে এনজাইমের ভূমিকা। আসলে এনজাইম কি করে, ঠিক আছে, আমরা যে খাবারগুলো খাই, আমরা জলজিতে দেখবো এগুলা। মানে আমরা খাবার খাচ্ছি, সেটা পরিপাক করতে হবে না? তো পরিপাক কি করবে আসলে এনজাইম, তাই না? এখন নির্দিষ্ট একটা বিক্রিয়ার জন্য কি নির্দিষ্ট একটা এনজাইম থাকে। সেগুলো বলছে কি এনজাইম বিক্রিয়া কি সুনির্দিষ্ট, মানে একটা বিক্রিয়ার জন্য কি একটা এনজাইম থাকবে। প্রোটিন, সকল এনজাইম কি প্রোটিন, এটা এবার আসতে পারে খ নাম্বারে, যে সকল এনজাইমে কি প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়, ব্যাখ্যা করো। তারপর ক্ষয় পূরণ ও বৃদ্ধিতে প্রোটিন আমাদের কি করে ক্ষয় পূরণ বৃদ্ধি, আমরা মনে করো কোথায় কি হলো, কেটে গেলাম, মানে মাংস উঠে গেছে একবারে, মনে করো গর্ত হয়ে গেছে, তো এটা কি ক্ষয় পূরণ করবে, কে? প্রোটিনের কারণে। আর কি কিসের মাধ্যমে? ওই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আর কি ক্ষয় পূরণ করবে। তাহলে গাঠনিক ভূমিকা, কিছু কিছু প্রোটিন আছে যেগুলো আমার কি গঠন করবে। কোলাজেন নামক প্রোটিন আমার কি টেন্ডনের মূল উপাদান গঠন করে, করলো। পরিবহনে ভূমিকা গ্রহণ করে, অক্সিজেন সরবরাহ করবে। জীবদেহ গঠনে এই যেগুলো আমার একটা হরমোন, ঠিক আছে, ইনসুলিন হরমোন, তারপর হচ্ছে তোমার সোমাটোস্টেরন, তাতে লিউটিট্রপিন হরমোন বা লুটেরাজিং ট্রান্সমিটেশন হরমোন, যেটাই বল, এটা একটা হরমোন। বিষক্রিয়া ও আত্মরক্ষায় সাহায্য করে। সাপের বিষ বা ভেনম, যে সাপের হাত থেকে বের করা হয়। ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধে এই যে ইন্টারফেরন, বিশেষ প্রোটিন একটা আছে ইন্টারফেরন নামে একটা প্রোটিন, যেটা তোমার কি তোমার এই যে ভাইরাস প্রতিরোধ হিসেবে কাজ করে, ব্লাড ক্যান্সার এই নামে। অ্যান্টিবায়োটিক উৎপাদনে আমার কি ব্যবহার করা হয়, প্রোটিন ব্যবহার করা হয়। ইমিউনিটি মানে তোমার কি, বা প্রতিরক্ষা সিস্টেম, বা আমার যে দশার মধ্যে আছে, এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে তোমার। ইমিউনিটি মানে কি, আমার এই যে অ্যান্টিবডি তৈরি করবে কিভাবে, মানে আমার কি এই যে রোগ প্রতিরোধ, মানে বাইরের জীবাণু হাত থেকে আমার কি ভিতরের বা আমার যে শরীরটাকে রক্ষা করার যে যে জিনিসটা তোমাকে রক্ষা করে, সেটা তোমার কি, বা একটা তন্ত্র আছে, ঠিক আছে, ইমিউনিটি, ঠিক আছে, এগুলো ইমিউনিটি। এক কথা তার কি আজ কি হবে, সে কি জীবাণুগুলোকে ধ্বংস করবে। জীবাণু ধ্বংস নিয়ন্ত্রণের জন্য কি অ্যান্টিবডি তৈরি করবে। তো জীবাণু আবার কিভাবে ধ্বংস করবে, তার কি অ্যান্টিবডি ছাড়া কি হবে? সে কি এই যে বলছে, সেই যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তোমার নিজে আসলে কি, অ্যান্টিবডিটা আসলে আমার কি একটা প্রোটিন। বুঝছো না, অ্যান্টিবডি অ্যান্টিজেন এগুলা, যেমন ব্লাড গ্রুপ নির্ধারণ করো, এ পজিটিভ, এ নেগেটিভ, এগুলা কিসের কারণে, অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। যেখানে তোমার যেই অ্যান্টিজেন আছে, সেখানে তার বিপরীত অ্যান্টিবডিও আছে। তো ব্যথানাশক হিসাবে মস্তিষ্ক উৎপাদনে কি এন্ডোরফিন নামক ব্যথানাশক ব্যবহার করা হয়। এই জাস্ট নামগুলো বলো। ঘুম সৃষ্টিতে অ্যাসপেক্টর ভূমিকা পালন করে, স্লিপিং ফ্যাক্টর। আর কিছু নয় তো। তোমার তাহলে প্রোটিনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট জীব দেহে। পরীক্ষা আসলে 500টা জানা লিখতে পারে মিনিমাম। খাদ্য তালিকায় প্রোটিন, প্রাণীজ প্রোটিন, অত্যাবশ্যকীয় প্রোটিন কোনগুলো, হিস্টিডিন, আর্জিনিন, এগুলো একটা পড়াইছে আগে। এগুলো তোমার কি বলবো রিডিং পড়া, ঠিক আছে। এছাড়া আসে তোমার কি অগ্রগামী প্রোটিন, অনুগামী। এটা কে পড়ছে, যে ফার্স্ট ক্লাস প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন, একটা সেকেন্ড ক্লাস বাকি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, ঠিক আছে, এগুলাই সেম। একটা চার্ট করে দিচ্ছে, ঠিক আছে, যে এরকম এরকম এগুলা এগুলা এতটুকু প্রয়োজন, দেখতে পারো। আর পরীক্ষার জন্য লাগবে না এগুলা, ঠিক আছে, এগুলো এগুলো পড়তে হবে না, দরকার নেই এগুলা। এবার আসো লিপিড। তাহলে এই চ্যাপ্টারটা আমার কি আছে জানো, যে কার্বোহাইড্রেট, তারপর অ্যামিনো অ্যাসিড, তারপর প্রোটিন, তারপর হচ্ছে লিপিড, তারপর যে সেটা হচ্ছে এনজাইম, ঠিক আছে। এই সবগুলো নিয়ে আমরা কথা বলবো, তার মধ্যে আমরা কিছু শেষ করছি, লিপিড শুরু করবো আজকে। লিপিডে কি থাকবে তোমার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাকি কার্বোহাইড্রেট যেমন কি থাকবে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে, এখানে থাকবে কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন, স্নেহ জাতীয় পদার্থ। এক কথা লিপিড বলতে আমরা কি চর্বি জাতীয় পদার্থ যেগুলো, সেগুলো লিপিড বলা হয়। বলছে রাসায়নিক ভাবে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এস্টার, ফ্যাটি অ্যাসিডের এস্টার কিভাবে হয়, কেমিস্ট্রি পড়লে বুঝতে হয়। এস্টারের একটা সাধারণ সংকেত আছে কি, COO, ঠিক আছে, অ্যালকাইল মূলক। এস্টারটা কিভাবে গঠিত হয়, আসলে আমার কি, যে অ্যালকোহল মূলক
অ্যালকোহল এবং কি অ্যাসিড, এই দুইটা মিলে আমার কি হয়, এস্টার গঠন করে। অ্যালকোহলটা তোমার কি অ্যালডিহাইডে পরিণত হবে আগে, তারপর এর সাথে মিলে তোমার কি এস্টার গঠন করবে। এগুলো শুধু জানবা খালি, যেগুলো মার্ক করা আছে সেগুলো। বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিপিড কি থাকে তোমার, তরল থাকে। 20 ডিগ্রি নিচে, ঠিক আছে, বা 20 ডিগ্রি 15 ডিগ্রি। এখন বলছে শক্ত কঠিন ভিত্তিকে তোমাকে দিবে ভাগ করা চর্বির মধ্যে, একটা হচ্ছে কি তোমার যে তেল, আর একটা কি চর্বি। তো বুঝা গেছে তেল আর চর্বির মধ্যে পার্থক্য কি, বুঝা গেছে? মানে তেল বলবো কখন আমি, যখন আমার একটা তরলের তাপমাত্রা কত থাকবে, 20 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। যখনই সে 20 ডিগ্রি বেশি থাকবে তখন সেটা কি বলবো আমরা, তখন সেটাকে আমি বলবো তেল, ঠিক আছে। আর যখন 20 ডিগ্রি তাপমাত্রা তার, তখন তাকে কি বলবো, চর্বি। লিপিডে কোনো গলনাঙ্ক নেই, প্রাণীজ, ঘি, চর্বি, এগুলো কি লিপিডের উদাহরণ। যা আরো বলছে উদ্ভিদের ক্ষেত্রে এইগুলো এগুলো উদাহরণ। তাহলে আমি যখন তোমাকে বলি নারিকেল যে তেল আছে না, দেখি শীতকালে কি হয়, যেটা তোমার কঠিনে পরিণত হয় না, এটা এটা তোমার কি তেল না চর্বি, ঠিক আছে। দেখো 20 ডিগ্রি যদি কি নিচে হয় তখন সেটা কি বলবো আমরা, চর্বি বলবো। 20 ডিগ্রি উপরে হবে তখন সেটা বলবো না, তেল। বুঝা গেছে? উদাহরণ দিছে মনে রাখতে পারো, যে আমার প্রাণীজ লিপিড কোনগুলা, যেমন চর্বি, ঘি, মাখন, দুধ, এগুলো কি থাকে, প্রাণীজ লিপিড থাকে। আর হচ্ছে তোমার উদ্ভিজ লিপিড কোনগুলা, সরিষা তেল, সয়াবিন, এগুলা। অলিভ পাম অয়েল ইত্যাদি, ভেড়ার লোম। বলছে লিপিডের বৈশিষ্ট্য, লিপিড আসলে বৈশিষ্ট্য কি, এক বলছে কি লিপিড বর্ণহীন, গন্ধহীন ও স্বাধীন। চর্বি কখনো কি বর্ণযুক্ত হয়, গন্ধ হয় না। গন্ধ হয়, গন্ধ হয় না, স্বাধীন, স্বাদ, তার কোনো স্বাদও নাই। লিপিড পাই প্রাণীতে কি অদ্রবণীয়, তুমি চর্বিতে কি পানি খেতে যদি তুমি কি সারাদিন রেখে দাও কখনো কি গলবে, গলবে না, এই যে বলছে অদ্রবণীয়। বলছে এটা কি ইথার, অ্যালকোহল, বেনজিন ইত্যাদি দ্রবণীয়, এটা স্বাভাবিক। তোমার কি অজৈব যৌগ সাধারণত কোথায় দ্রবণীয় হয়, এই যে জৈব যৌগ, জৈব দ্রাবকে দ্রবণীয় হয়। তো এটা তোমার কি চর্বি টর্বি এগুলো তোমার কি অজৈব যৌগ, ঠিক আছে, সরি জৈব যৌগ। জৈব যৌগ তোমার কোথায় কি জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। অ্যালকোহল, বেনজিন এগুলো তোমাকে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হবে না। এরা ফ্যাটি অ্যাসিড এস্টার হিসেবে কাজ করে, ঠিক আছে, এস্টার হিসেবে কাজ করবে। এই যে বললাম ফ্যাটি অ্যাসিড এস্টার, সিডো বলো আর কিভাবে হয় অ্যাসিড এবং কি অ্যালকোহল বা অ্যালডিহাইড। লিপিড পানির চেয়ে হালকা তাই ভাসে। তুমি তেল, তেলের সাথে পানি মিশাবা বা পানির সাথে তেল মিশাবে, যা মিশানো কেন, তোমার তেলটা কি পানি করে ভাসবে না? তেলটা তোমার লিপিড না, এই জন্য বলছে কি লিপিডটা আমি কি পানির থেকে হালকা, এই জন্য উপরে ভাসবে। বলছে হাইড্রোলাইসিস সেরে এটা কি ফ্যাটি অ্যাসিড ও কি গ্লিসারলে পরিণত হয়। হাইড্রোলাইসিস, যে তুমি লিপিডকে ভাঙবা, লিপিড আছে কি আসলে তোমার আসলে এস্টার আছে, তাই না? হাইড্রোলাইসিস মানে কি এটাকে ভাঙবা, পানির উপস্থিতি তুমি ভাঙবা, ভাঙলে তুমি কি পাবা, তুমি অ্যাসিড পাবা প্লাস গ্লিসারল, অ্যালকোহল পাবা, ঠিক আছে। তো ওই যে আমার কি, আমি কিভাবে গঠিত হয়, এটা আমার অ্যাসিড এবং তোমার অ্যালকোহল মিলে তো আমার কি এস্টার গঠিত হয় না। তো আমি যখন এটাকে ভাঙবো তখন তো উল্টাই পাবো। কারণ আমি যদি সোনা থেকে সোনা তৈরি করলাম, তো আমি ভাঙবো তো সোনা পাবো, তাই না? সোনা থেকে আমি কি তখন পিতল পাবো, পাবো না, এটা স্বাভাবিক। লিপিডে কোনো নির্দিষ্ট কি নেই, গলনাঙ্ক নেই। বলছে লিপিডে আণবিক ওজন বৃদ্ধির সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে। লিপিড সুদান্ত্রী একটা পদার্থ, এটা তুমি যোগ করলে কি পাবা, লাল বর্ণ ধারণ করবে। বলছে 20% কিছু লিপিড তেল হয় এবং কিছু লিপিড চর্বি, কঠিন কঠিন অবস্থা থাকে যেটা, এই যে বললাম চর্বি। তো চর্বি আমি কখন বলবো, যে লিপিডটার গলনাঙ্ক আমার হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, তাকে কি কি বলবো, চর্বি। তার চর্বি হলে সে অবশ্যই কি হবে, কঠিন হবে। আর যখন সে কি তার তাপমাত্রা 20 ডিগ্রি বেশি হবে, তখন আমি তাকে বলবো তেল। কিন্তু উদাহরণ দিলাম কি নারিকেল তেল, নারিকেল কি চর্বি হয়, তাই না? বলছে লিপিডের গঠন, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এস্টার, এই যে বললাম আবার কোথায়, অ্যালকোহল অ্যাসিড মিলে কি এস্টার গঠন করবে, ফসফোলিপিড। তো কি সুক্রোজ, হেক্সোজ, নাইট্রোজেন ভর্তি পদার্থ, লিপিডের কাজগুলো কি কি আসলে। বলতে গেলে কি উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসেবে জমা হয়, তেল বীজ এটিপি তৈরি করে। হ্যাঁ মনে করো এই যে কিছু কিছু মানুষ আছে যারা কি শুধুমাত্র চর্বি হয়, ঠিক আছে, চর্বি থাকে অনেক শান্ত শরীর, চর্বি আবার ট্রাইগ্লিসারাইড মাত্রা বেড়ে গেলে আমার কি তোমার যে বাইরে যায় এটা আবার ক্ষতিকর শরীরের জন্য।
ক্ষতিকর। তো বলছে ফসফোলিপিড, ফসফেট এবং লিপিড এখানে আছে, মেমব্রেন গঠন উপাদানের কাজ করে। তোমার কোষ ঝিল্লি গাঠনের মধ্যে কি ফসফোলিপিড না? তুমি বলছে কোনো কিছু কি গাঠনিক উপাদান যে কাজ করে। বলছে মোম জাতীয় পদার্থ লিপিড কি পাতা বহিরাগমন কিউটিকল সৃষ্টিতে ভূমিকা পালন করে। প্রস্থেটিক গ্রুপ, ফসফোলিপিড আয়নের বাহক হিসেবে কাজ করে। প্রস্থেটিক গ্রুপ কি এটা আমরা দেখবো, ঠিক আছে। প্রস্থেটিক গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে শ্লাঘ্যশনে। মনে হয় গ্লাইকো ক্যালিক্স মনে হয় প্রথম চ্যাপ্টারের কথা, কোষ ও কোষে গঠনে গ্লাইকো ক্যালিক্স। গ্লাইকোলিপিড কোথায় পাওয়া জানো? কোষ ঝিল্লিতে, এই যে বললাম কোষ ঝিল্লিতে পাওয়া যায়। গ্লাইকো ক্যালিক্স কি এটা তোমার দুইটা জিনিস থাকে, একটা গ্লাইকোলিপিড, একটা হচ্ছে গ্লাইকো প্রোটিন। যখন তোমার গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত থাকবে তখন তাকে, সরি, যখন গ্লুকোজের সাথে, সরি, যখন কার্বোহাইড্রেটের সাথে আমার কি থাকবে, মনে আসতেছে না। হ্যাঁ, যখন আমার কার্বোহাইড্রেটের সাথে লিপিড যুক্ত থাকবে তখন আমি কি করবো, গ্লাইকো গ্লাইকোলিপিড। আর কার্বোহাইড্রেটের সাথে যখন কি প্রোটিন যুক্ত থাকবে তখন কি বলবো, গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোলিপিড, তাহলে মানে যখন কার্বোহাইড্রেটের সাথে যখন লিপিড যুক্ত থাকবে তখন গ্লাইকোলিপিড। আর যখন কার্বোহাইড্রেটের সাথে যখন কি প্রোটিন যুক্ত থাকবে তখন যুক্ত থাকবে তখন তাকে বলো গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন একত্রে কি হয়, গ্লাইকোক্যালিক্স। এটা কোথায় থাকবে, কোষ ঝিল্লিতে প্রথমতই। জানি কিনা, মানে পড়ছো কিনা। গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করবে। গ্লাইকোলিপিডের মধ্যে কি কি আছে, অবশ্যই কার্বোহাইড্রেট আছে এবং ফসফোলিপিড আছে। প্রোটিনের সাথে যুক্ত হয়ে কি, লিপোপ্রোটিন। প্রোটিনের সাথে যুক্ত হয়ে তোমার লিপিডটা কি, লিপিড বলে পড়ছো, লিপিড প্লাস প্রোটিন, কি বলা হয়, লিপোপ্রোটিন না, লিপোপ্রোটিন। এটাই শক্তি উৎপাদনের সাথে জড়িত। দেখো লিপিডের শ্রেণী বিভাগ দেখো। লিপিডের যদি শ্রেণী বিভাগ দেখো, একটা বলছে কি সরল লিপিড, একটা হচ্ছে যৌগিক লিপিড, একটা হচ্ছে কি উদ্ভূত বা জাতক। সরল আমার দুই ধরনের, হয় স্নেহ হবে না মোম হবে। ওই স্নেহের মধ্যে দুই ধরনের, আমি ওই যে বললাম তেল না হয় চর্বি, ঠিক আছে। তেল হওয়ার কন্ডিশন কি আর চর্বি হওয়ার কন্ডিশন কি, তেল হবে আমার কি তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি, আর এখানে তাপমাত্রা হবে 20 ডিগ্রি কম। আর মোম তো মোমই কঠিন এটাও। লিপিড আবার দুই ধরনের, একটা কি যৌগিক লিপিড, যৌগিক লিপিড দুই ধরনের, একটা তোমার কি ফসফোলিপিড হতে পারে, এগুলো যৌগিক, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন। যৌগিক মানে কি, মানে একাধিক যখন পদার্থ থাকবে তাই না, তখন তাকে কি হলো, যৌগিক। লিপোপ্রোটিন মানে কি, এখানে আমার লিপিড থাকবে প্লাস প্রোটিন থাকবে, লিপিড প্লাস প্রোটিন। সালফোলিপিড মানে কি, সালফার প্লাস লিপিড। গ্লাইকোলিপিড মানে কি, গ্লুকোজ প্লাস লিপিড। ফসফোলিপিড মানে কি, ফসফেট প্লাস লিপিড, ঠিক আছে। আর উদ্ভূত বা লিপিড, উদ্ভূত লিপিড মানে যেটা তোমার কি, উদ্ভূত বা জাতক। জাতক মানে কি, মানে একটা পথ ছিল, সেখান থেকে কি আমি আরেকটা পথ তৈরি করছি, এটাকে বলে কি উদ্ভূত বা জাতক পদ্ধতি। এটা দিতে তিন ধরনের, একটা স্টেরয়েড হয়, একটা টার্পিনস হয়, একটা কি হয়, রাবার হয়। আমার লিপিড মধ্যে তিন ধরনের, একটা সরল লিপিড, সরল লিপিড একটা স্নেহ, একটাতে মোম, মোম হচ্ছে কঠিন। আর স্নেহ, স্নেহের মধ্যে ভাগ আছে, একটা চর্বি একটা তেল। চর্বি মানে আমার কি তাপমাত্রা থাকবে 20-এর নিচে, আর তেল হবে তাপমাত্রা থাকবে 20-এর উপরে। আর হচ্ছে যৌগিকের মধ্যে ভাগ আছে। যৌগিক হচ্ছে তোমার কি, যৌগিক মানে কি, যেমন যখন একাধিক প্রোটিন তোমার একসাথে থাকবে, লিপিড, ফসফেট এবং লিপিড। তারপর হচ্ছে গ্লাইকোলিপিড মানে কি, কার্বোহাইড্রেট এবং লিপিড, সালফার এবং লিপিড, লিপিড এবং প্রোটিন যখন যুক্ত থাকবে তখন এটা। আর উদ্ভূত মানে কি, একটা যৌগ ছিল সেখান থেকে আরেকটা নতুন যৌগ তৈরি হয়েছে, তখন তাকে কি বলা হবে, উদ্ভূত। স্টেরয়েড, টারপিনস, রাবার, এগুলাই। এই যে আবার উদাহরণ, সরল লিপিড উদাহরণ, তেল, চর্বি, মোম। যৌগিক ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, স্টেরয়েড, টারপিনস, রাবার। বলো আর পড়াবো কিনা।
পড়া কম হয়ে যাচ্ছে, কারণ ও নাই, ও থাকলে আমি একটু পড়াইতাম। এ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তোমার লিপিডের শ্রেণী বিভাগ পর্যন্ত এ পর্যন্ত পড়া থাকবে। কালকে সকালে করাবো, ঠিক আছে?